আজ শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা। মেলা প্রাঙ্গণে নিষিদ্ধ সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার, প্রবেশ মূল্য 50 টাকা। 14টি নতুন বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত চূড়ান্ত। বিমান বাংলাদেশের ব্যয় হবে প্রায় 35,000 কোটি টাকা। বহরে যুক্ত হবে 2031 থেকে 2035 সালের মধ্যে লাভজনক রুট প্ল্যানের তাগিদ। এবার প্রজনন মৌসুমে মিলেছে 37,000 কোটির বেশি জাটকা। দাবি মৎস্য গবেষণা ইনস্টিটিউটের। নিধন ঠেকাতে পারলে ব্যাপক উৎপাদন হবে ইলিশের, দাম নাগালে থাকার প্রত্যাশা। সাপ্তাহিক ছুটি উপভোগে ভ্রমণ পিপাসুদের টানছে খাগড়াছড়ির পাহাড়। মুগ্ধ পর্যটকরা খুশি। হোটেল মোটেল সহ পর্যটন ব্যবসায়ীরা কক্সবাজারে আশানুরূপ ব্যবসা না হওয়ার দাবি। এবং বিশ্বের বৃহত্তম কার্গো টার্মিনাল তৈরির ঘোষণা টার্কিশ এয়ারলাইন্সের। ব্যয় হবে $230 কোটি বেশি। কম উচ্চতায় উড্ডয়নক্ষম আকাশযানের বাণিজ্যিক উৎপাদনে চীন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। নতুন 14টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ লক্ষ্যে নির্মাতা প্রতিষ্ঠানকে অফিসিয়ালি চিঠি দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। এয়ারক্রাফটগুলো কিনতে সংস্থাটির প্রয়োজন হবে প্রায় 35,000 কোটি টাকা। দেরিতে হলেও বহরে নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। যুক্তরাষ্ট্র সরকারের বাণিজ্য শুল্কের পরিমাণ কমানোর লক্ষ্যে দেয়া প্রতিশ্রুতি আরও শক্তভাবে বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর পাশাপাশি এবার মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে প্রাথমিকভাবে 14টি এয়ারক্রাফট কেনার প্রস্তুতি নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ইতোমধ্যে সংস্থাটির পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বোয়িংকে। বোর্ড মিটিং এ নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা বোয়িং থেকে 14টা এয়ারক্রাফট কিনবো। অনুমোদিত 14টি উড়োজাহাজের মধ্যে 10টি ড্রিমলাইনার ও 4টি কেনা হবে ম্যাক্স মডেলের। আর বহরে বর্তমানে 19টির মধ্যে 14টি বোয়িংয়ের তৈরি। বিশেষজ্ঞরা বলছেন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এয়ারবাসের চেয়ে সাশ্রয়ী বোয়িং এয়ারক্রাফট। হয়তো 35 পর্যন্ত যাবে এই এয়ারক্রাফটগুলো ডেলিভার করতে। বিমানের যে এখন আমি সবসময় বলি ইয়াংগেস্ট ফ্লিট, এটা কিন্তু আর খুব একটা ইয়াং থাকবে না তখন। এবং 15 বছর এয়ারক্রাফটের এজ হলে মেইনটেন্যান্সের খরচ অনেক বেড়ে যায় এবং ফিউল কস্টও বাড়ে, কারণ ডিপেন্ডিং অন দি এজ অফ দি ইঞ্জিন। আমরা যদি একটা 7.5 থেকে 15 বছরের হিসেব করি তাহলে দেখা যায় যে মেইনটেন্যান্স কস্ট আর ইনিশিয়াল যে প্রাইসে ধরে কেনা হলো, এই দুটো মিলিয়ে এয়ারবাস যে আরও সাশ্রয়ী সেটা মনে হয় না। নতুন 14টি এয়ারক্রাফট কিনতে বাংলাদেশ বিমানের সম্ভাব্য ব্যয় হবে প্রায় 35,000 কোটি টাকা। বহরে যুক্ত হতে পারে 2031 সালের শেষ থেকে 2035 সাল পর্যন্ত। তবে লাভের অঙ্ক কার্গো বিমানে বেশি হলেও নতুন বহরে কেন উদ্যোগ নেই সে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। কার্গোতে হলো প্রফিট বেশি, আর বিমান সমস্ত কার্গো হ্যান্ডলিং করে। তারা জানে, বিমান কার্গোর লোকেরা, যে কার্গো কোত্থেকে আসছে, কোথায় যাচ্ছে। এই মার্কেটটা বিমান আসলে ক্যাপিটালাইজ করা দরকার এবং বিমানের এই যে ফ্লিট এক্সপ্যানশন, আমি মনে করি এই ফ্লিট এক্সপ্যানশনের মধ্যে সিরিয়াসলি কার্গো এয়ারক্রাফট কনসিডার করা উচিত। এবং স্ট্রেট ওয়ে যদি বলে যে বিমান একবারে এত বড় এক কার্গো এয়ারক্রাফট নিয়ে আসবে, তা পারবে কি পারবে না, পারতে তো হবেই, কিন্তু মানে অন্যান্যরা যদি এখান থেকে পারে তাহলে আমরা পারবো না কেন? বাংলাদেশের সঙ্গে ব্যবসা সম্প্রসারণে প্রায় দীর্ঘ 3 বছর ধরে নিজ দেশের এয়ারক্রাফট বিক্রির লক্ষ্যে কূটনৈতিকভাবে তৎপর ছিল ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। তবে দ্বিপাক্ষিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির অংশ হিসেবে বোয়িংয়ের কাছ থেকে 25টি উড়োজাহাজ কেনার কথা জানিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। এর অংশ হিসেবেই এবার নতুন এই সিদ্ধান্ত নিল সরকার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, নতুন বছরের আর্থ রাজনৈতিক পরিস্থিতি ও ব্যবসা বিনিয়োগের গতি প্রকৃতি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইউনাইটেড কলেজ অব এভিয়েশনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত উইং কমান্ডার এটিএম নজরুল ইসলাম। স্যার, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। জি, থ্যাংক ইউ। বোয়িং কেনার বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল, অবশেষে কিনতেই হলো। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, বাংলাদেশ বিমান যে এখন অবস্থা, তার যে ফ্লিটটা আছে, তো সেই ফ্লিটটা টুমোরো আপনাকে ফেজ আউট করতেই হবে। একটু আগে যে প্রতিবেদনটা দেখলাম, উনিও ঠিক কথা বলেছেন যে এই এয়ারক্রাফটগুলো যদি আমরা 30 থেকে 35 দিকে আসে,
তাহলে এখন যে এয়ারক্রাফটগুলো আছে এগুলো বয়স হয়ে যাবে, অতএব ফেজ আউট করতে হবে। ফেজ আউট না করলে কী হবে, ঘন ঘন ইউজ হবে, ইউজ মানে গ্রাউন্ডেড হয়ে যাবে, আপনার পারফরমেন্স ঠিক হবে না, প্যাসেঞ্জার ক্ষোভ প্রকাশ করবে, সো ফেজ আউট করতেই হবে। তো বিমানকে এয়ারক্রাফট কিনতেই হবে। তো এইখানে কিনতে এসে বিমানের সামনে দুইটা অপশন ছিল, একটা হচ্ছে বোয়িং আর একটা হচ্ছে এয়ারবাস। তো বিমান কোনটা যাবে? তো এখন যেটা হয়েছে যে টেরিফের যে প্রশ্নটা এসছে, আমরা গত কিছুদিন ধরে দেখেছি, এর আগেও আমি এটা নিয়ে কথা বলেছি, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত এসছে যে আমাদের কিনতে হবে, কারণ এই টেরিফটাকে যে ট্রাম্প প্রশাসন যে টেরিফের একটা ঝামেলা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, সেটা থেকে উত্তরণ হওয়ার জন্য এটা একটা ওয়ে। এর ছাড়া অনেক ওয়ে আছে, বাট এইটা একটা ওয়ে তারা মনে করেছে রাজনৈতিকভাবে, এবং এটা তারা কমিট করেছে। তো আজকে বা গতকালকে যেটা দেখলাম যে বিমান এটা কিনতে যাচ্ছে, বিমানকে এয়ারক্রাফট কিনতে হবে, তো বিমান এসে কিনে যাচ্ছে। আপনি দেখবেন যে বিমানের যে 19টা বহর এয়ারক্রাফট আছে তার বহরে, সেই বহরে কিন্তু এখনও 14টাই বোয়িং আছে, এবং তারা আবার 14টাই কিনতে যাচ্ছে। এই 14 কেন মিনালো আমি ঠিক জানি না, বাট আমি মনে করি যে ওই 14টার সাথে এই 14টা কিন্তু রিপ্লেস করার চিন্তা আছে কি না জানি না। যদি চিন্তা থাকে তাহলে বিমানকে কিন্তু আরও এয়ারক্রাফট কিনতে হবে ভবিষ্যতে। এখন তো আছে 19টির মধ্যে 14টি বোয়িং, হ্যাঁ, আরো যদি যুক্ত হয় 14টি আসলে হবে 28টি। একই কোম্পানির উপর নির্ভরতার বিষয়টি ইতিবাচক নাকি নেতিবাচক? দেখেন, এটা কিন্তু আপনি যদি সারা বিশ্বের দিকে তাকান, যে কোনো বড় এয়ারলাইন্সগুলোতে তারা কিন্তু 2টা কোম্পানির এয়ারক্রাফট রাখা হয়। অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে যে আপনার একই ম্যানুফ্যাকচারের কাছে যদি আপনি যান, আপনার ফ্লেক্সিবিলিটি এটা কমে যায়। তো সেখানে আপনি একই বাস্কেট থেকে সব নিচ্ছেন, পচা হতে পারে, ভালো হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। আবার সেকেন্ড হচ্ছে আপনি ফ্লেক্সিবিলিটি কমে, এবং আপনার আরেকটা যে হচ্ছে বিভিন্ন সময় যে এয়ারক্রাফটগুলো আমরা কিনি, সেখানে অন্য এয়ারলাইন্স অন্য ম্যানুফ্যাকচারের যে সুবিধাগুলো আছে সেটা থেকেও কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি, এবং এইখানে আমাদের কিন্তু একটা সমস্যা থেকে যাবে। এবং অনেক জায়গায় আছে যেমন স্লট কনস্ট্যান্ট যেসব এয়ারপোর্টগুলোতে আছে, সেসব এয়ারপোর্টে যেতে হলে কিন্তু আপনাকে এই ভ্যারাইটিসগুলো থাকা দরকার আছে। যেমন 787 একটা বড় এয়ারক্রাফট, যেখানে আপনার স্লট কনস্ট্যান্ট আছে সেখানে কিন্তু খুব সুবিধা হবে। কিন্তু যেসব এয়ারপোর্টে আপনার সারা বছর আপনি প্যাসেঞ্জার ঘনত্ব বেশি থাকে, একই রকম থাকে না, সেখানে কিন্তু আপনার দরকার হচ্ছে এই ফ্লেক্সিবিলিটিটা, যেটা আমাদের মিসিং হতে পারে। আপনি ফ্লেক্সিবিলিটির কথা বলছিলেন, এই জায়গাটা থেকে জেনে নিতে চাই যে নির্বাচন পরবর্তী সময়ে অর্থনৈতিক পরিস্থিতি যদি কঠিন হয়, সেক্ষেত্রে এই ধরনের চুক্তি পলিসি ফ্লেক্সিবিলিটির কমিয়ে দেয় কিনা? দেখুন, এটা একটা ইনভেস্টমেন্ট, এভিয়েশনের এটা একটা ইনভেস্টমেন্ট, এটা করতেই হবে টুডে অর টুমরো। কারণ আপনি দেখেন বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যদি দেখি ইন্টারন্যাশনাল রুটে আমাদের এখন যে মার্কেট শেয়ার সেটা হচ্ছে 20 to 25%, 75% মার্কেট শেয়ার বাইরের এয়ারলাইন্সে। তো যে কোনোভাবেই আমাদের কিন্তু বাড়াতে হবে, সেটা বিমান বাড়াক, ভিএস বাংলা বাড়াক বা অন্য একটি এয়ারলাইন্স বাড়াতেই হবে, এবং রাষ্ট্রকে এই দায়িত্বটা নিতে হবে। কারণ রাষ্ট্রর এই দায়িত্ব যদি না দেয়, আমরা বছরে কত হাজার কোটি টাকা ফরেন কারেন্সি চলে যাচ্ছে এই খাত থেকে, সেটা কিন্তু আমাদের মাথায় নাই। আপনি সিভিল এভিয়েশন বা মন্ত্রণালয় এখন পর্যন্ত বলে নাই যে বাংলাদেশ থেকে কত হাজার কোটি টাকা চলে যাচ্ছে ফরেন এয়ারলাইন্সের মাধ্যমে, সেটা কিন্তু কোনো সংখ্যা আপনি পাবেন না, কেউ বলে না। কিন্তু আমরা তো বুঝতেছি এটা চলে যাচ্ছে। তো সেইখানে আমাদের যদি মার্কেট শেয়ার না বাড়াতে পারি, সেটা কী হবে? তো রাষ্ট্র এখানে চিন্তা করতে হবে, এই বিমানের মাধ্যমে এই ইনভেস্টমেন্টটা যদি করে, এটা কিন্তু ফেরত আসবে। অবশ্যই এখন যে মার্কেট সিচুয়েশন, এখন যে ট্রাফিক সিচুয়েশন, আগামী 10 থেকে 15 বছরে অর্থাৎ যখন অপারেশনে যাবে এটা ফেরত আসবে। প্লাস আমার ভয় হচ্ছে যে এই যে ফেজ আউট হবে, এই ফেজ আউটের সময় আমরা কি আরও এয়ারক্রাফট কিনবো না, কেনা উচিত। আচ্ছা, বোয়িংয়ের একটি মডেলে বেশ জটিলতা ছিল, এটির সমাধান হয়েছে কিনা বা ভবিষ্যতে এই ধরনের সমস্যা হতে পারে? 737 যে ম্যাক্স এখন কিনছে, এটার বেশ 2-3 বছর আগে একটা সমস্যা ছিল, সফটওয়্যারের একটা সমস্যা ছিল, সেটা এর থেকে অলরেডি উত্তরণ হয়ে গেছে। এবং আপনি যে মাইলেজ কাভার যেটা হয়েছে, এটা দেখবেন যে এখন কিন্তু 737NG যেটা মার্কেটে আছে, সেটার সাথে 737 ম্যাক্সের মোটামুটি একটা কম্পারেটেবল অবস্থা চলে আসছে। অতএব ওই সমস্যাটা আর নাই। প্রথম দিকে আপনি পাইলটদেরও একটা অ্যাওয়ারনেস কম ছিল, তো ওইটা থেকে রিডান্ডেন্সি কম ছিল, সেটা থেকে কিন্তু এখন বেরিয়ে আসছে। সো এইটা সমস্যা নেই। নতুন 787-10 ড্রিমলাইনারের সুবিধা কেমন হতে পারে?
এটা আমি আগেই বলছি যে 787টা ভালো এয়ারক্রাফট, বাট কোন এয়ারপোর্টে, যেটা বললাম স্লট কনস্ট্রেন্ট যেসব এয়ারপোর্ট, যেমন হিথ্রো এয়ারপোর্টের জন্য যেখানে স্লটই পাওয়া যায় না, আপনি হয়তো দিনে একটা বা দুইটা স্লট পাবেন। তা আপনার দরকার যে প্যাসেঞ্জার, সেখানে অনেকগুলো এয়ারক্রাফট দরকার হবে ফ্লাইট, কিন্তু আপনি 787-10 যদি নেন, এটা প্যাসেঞ্জার সংখ্যা প্রায় 390 to 400 প্লাস। তো সো একটা এয়ারক্রাফট দিয়ে কিন্তু আপনি এখানে যেতে পারেন, বা টু দ্যাট এফেক্ট জেদ্দা একই অবস্থা। তো যেখানে আপনি স্লট আপনি পাবো না কিন্তু আমার প্যাসেঞ্জার বেশি, সেই সব জায়গায় বড় এয়ারক্রাফটের সুবিধাজনক। পরামর্শ ছিল বিমানের ডেডিকেটেড কার্গো বডি দরকার, এবারে লটেও আমরা খুব একটা দেখছি না। হ্যাঁ, এইটা কিন্তু আমরা অনেকদিন ধরেই বলে আসছি, বিমানের একটা ডেডিকেটেড কার্গো উইং থাকা উচিত। কারণ আমাদের দেশ থেকে যে কার্গো যাচ্ছে, এটা বেশ ভালো একটা কার্গো কিন্তু আছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড কার্গো কিন্তু আপনি যদি দেখেন ওয়ার্ল্ডের স্ট্যাটিস্টিক্স যদি নেন ইন্টারন্যাশনাল মার্কেটে, আমরা জানি যে কার্গো ম্যাক্সিমাম কিন্তু ট্রাভেল করে বাই জাহাজ, শিপ। কিন্তু আপনি যদি স্ট্যাটিস্টিক্স নেন দেখবেন যে টোটাল জাহাজে, টোটাল কার্গোর ওয়ার্ল্ডের 40 to 40% কার্গো কিন্তু ট্রান্সপোর্ট হয় এয়ার কার্গো। এটা কিন্তু অনেকে জানেন না। তো এই যে বিশাল একটা কার্গো মুভমেন্ট হচ্ছে এয়ারক্রাফটের মাধ্যমে, তো এইটার শেয়ার আমাদের একেবারেই নাই। বিমানের মধ্যে 900 কোটি টাকার মধ্যে কার্গো থেকে পায়। তো এই জায়গাটায় বিমান কেন যাচ্ছে না, এইটা একটা প্রশ্ন রয়ে গেছে। তাই মনে করি বিমান টুডে টুমোরো অবশ্যই যাওয়া উচিত, অথবা সরকার এখানে চিন্তা ভাবনা করা উচিত যে বিমান বা অন্য কোনো এয়ারলাইন্স একটা ডেডিকেটেড কার্গো এয়ারক্রাফট বা কার্গো এয়ারলাইন্স আনা যায় কি না, সেটা চিন্তা ভাবনা করা উচিত। এই বিষয়গুলোতে আসলে সরকারের পদক্ষেপ আরো কি কি অগ্রগতি আনতে পারে? দেখেন, আমি একটা জিনিস বলবো, যেমন বিমান সম্পর্কে প্রথম একটা কথা বলি। বাংলাদেশ বিমানকে কিন্তু আমরা, বা বিমান নিজে বা সরকার বিমানকে কি মনে করে, সবাই কিন্তু মনে করে বিমান একটা রাষ্ট্রায়ত্ত সংগঠন। বিমান নিজেও মনে করে না সে একটা এয়ারলাইন্স। আপনি দেখেন বিমানের চেয়ারম্যান একজন উপদেষ্টা, বা বিমানের চেয়ারম্যান একজন মন্ত্রী হয়ে যান, বিমানের এমডি সরকার থেকে আসে একজন আমলা। তার মানে কি, বিমান একটা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হয়ে গেল। বিমান তো এয়ারলাইন্স, ব্যবসায়িক এয়ারলাইন্স হতে পারছে না। তো বিমানকে যতক্ষণ না ব্যবসায়িক এয়ারলাইন্স না হতে পারবে, বিমানের কাছ থেকে আমরা বিশাল কিছু আশা করতে পারবো না। এবং বিমানকে চিন্তা করতে হবে আরও অনেক কিছু। আমরা আজকে যে 14টি এয়ারক্রাফট আনতেছি, তার মানে 28টা হবে। তার মানে বিমানের মার্কেট শেয়ার নেওয়ার কিছুটা সম্ভাবনা বাড়বে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে হাব তৈরি করতে হবে, ঢাকাকে হাব হিসেবে তৈরি করতে হবে। আমরা কক্সবাজার নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, কক্সবাজারকে একটা ছোটো হাব করা যেতে পারে, যাতে সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিগুলো এখানে আসতে পারে, যেমন থাইল্যান্ড, মিয়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এরা দেখলে সহজ হবে। এবং কক্সবাজার একটা পর্যটন নগরীও কিন্তু। তো এই জায়গাটা করতে হবে, হাব ইন স্পোক বলা হয়। অর্থাৎ এইটা যদি আমি না করতে পারি, তাহলে বিমান কিন্তু ওইভাবে ফ্লারিশ করতে পারবে না, যেটা 50 বছর করতে পারছে না। তো ওই জায়গাটায় বিমানকে আসতে হবে, এবং সরকারকেও চিন্তা করতে হবে যে কীভাবে আমরা ছোট ছোট হাব, অন্তত 2টা হাব, একটা বড় হাব ঢাকা, একটা ছোট হাব কক্সবাজার যদি আমরা করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ট্রানজিট যে প্যাসেঞ্জারগুলোকে অ্যাট্রাক্ট করতে পারবো এবং বিমানকে আরও বড় করতে পারবো। এবং বিমান মানে আমাদের জাতীয়ভাবে আমরা কত প্যাসেঞ্জার ক্যারি করব, সেটা আমাদের টার্গেট থাকতে হবে। তো আমি মনে করি আগামীতে যে সরকার আসবেন, তারা এই এভিয়েশন নিয়ে চিন্তা করবেন, এবং বাংলাদেশকে এমিরাতের মতন বা সিঙ্গাপুরের মতন যে অবস্থানে আমরা তারা এভিয়েশনকে নিয়ে গেছে, সেখানে নিয়ে যাওয়া উচিত। কারণ এটা বিশাল একটা জায়গা, যেখানে আপনি বিশাল ফরেন কারেন্সি সহজে আর্ন করতে পারেন। একেবারেই। জনাব এটিএম নজরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। বোয়িং এয়ারলাইন্সের বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত ছিলেন জনাব এটিএম নজরুল ইসলাম। আজ পর্দা উঠবে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। পূর্বাচলের স্থায়ী ভেন্যু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। 1 জানুয়ারি মেলা শুরুর প্রস্তুতি থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের জাতীয় শোক ঘোষণা করায় তারিখ পরিবর্তন করে 3 জানুয়ারি করা হয়। এবারের মেলায় ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং, মালয়েশিয়া সহ 11টি বিদেশি প্যাভিলিয়ন অংশ নিচ্ছে। দেশ বিদেশের উদ্যোক্তাদের অংশগ্রহণে 324টি স্টলে বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এবার মেলায় পলিথিন ব্যাগ সহ সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মেলায় বড়দের প্রবেশ টিকিটের মূল্য 50 টাকা নির্ধারণ।
লাখ মেট্রিক টন পণ্যের আমদানি বাণিজ্য ঘাটতি হয়েছে বেনাপোল স্থলবন্দরে। বন্দর কার্যক্রমের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল হক। স্থলপথে ভারত বাংলাদেশের মধ্যে রয়েছে বৃহৎ বাণিজ্যের সম্পর্ক। দেশের চলমান 14টি স্থলবন্দরের মধ্যে কেবল বেনাপোল স্থলবন্দর দিয়েই গত বছর অর্থাৎ 2024 সালে আমরা লক্ষ্য করেছি ভারত থেকে আমদানি হয়েছে 20,44,000 মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য, এবং এই আমদানি বাণিজ্য থেকে প্রায় 10,000 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা দেশের অর্থনীতিকে সচল রাখতে বড় ভূমিকা রেখেছে। তবে আমরা দেখতে পেয়েছি 2024 সালের 5 আগস্ট সরকার পরিবর্তনের পর নানান কারণ দেখিয়ে ভারত সরকার একের পর এক রপ্তানি বাণিজ্যের নিষেধাজ্ঞা দেয়। এছাড়া বাংলাদেশ সরকারের আমরা দেখতে পেয়েছি দেশীয় শিল্প সুরক্ষার কারণ দেখিয়ে তারা সুতো সহ কয়েকটি পণ্যের আমদানি বন্ধ করে দেয়। এছাড়া আপনি জানেন বেনাপোল বন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্যের পণ্যের যারা নিরাপত্তা রয়েছে অর্থাৎ কাস্টমস বন্দর সহ যারা বিভিন্ন নিরাপত্তা সংস্থা, তাদের দুর্বল নিরাপত্তার কারণে অবাধে ভারত থেকে কাগজপত্রবিহীন পণ্য ঢুকেছে বেনাপোল বন্দরে, এবং সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এই সমস্ত পণ্য পাচার হয়েছে দেশের বন্দরে এনে। ফলে আমরা দেখতে পেয়েছি 2025 সালে এসে আমদানি পরিমাণ কমে দাঁড়িয়েছে 18,73,000 মেট্রিক টন, অর্থাৎ 2024 সালের তুলনায় 2025 সালে এসে আমদানি বাণিজ্য মোট কমেছে 1,73,339 মেট্রিক টন। আমরা কথা বলেছি ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন আমদানি রপ্তানি বাণিজ্যের যে নানান প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা প্রায় 1.5 বছর পার হলেও এখনো পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি। তবে ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন নতুন বছরে তাদের প্রত্যাশা বাণিজ্যের যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বাণিজ্য সম্প্রসারণে ভারত এবং বাংলাদেশ সরকার এগিয়ে আসবেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। ইলিশের ব্যাপক উৎপাদন নিশ্চিতে নভেম্বর থেকে জুন এই 8 মাস জাটকা নিধন ঠেকানোর পরামর্শ সংস্থাটির। একসময় বর্ষা জুড়ে ইলিশের প্রাচুর্য ছিল, ভরা মৌসুমে সেই ধারা ছাড়িয়ে যেত। এটি বাজারের ভোক্তা পর্যায়ে ইলিশের সরবরাহ স্বাভাবিক ছিল, কিন্তু গত কয়েক বছর ধরে আগে সেই জৌলুস নেই। মৎস্য বিজ্ঞানীদের গবেষণার ফলাফলেও ফুটে উঠেছে ভিন্ন চিত্র। অতীতের মতো এবারের প্রজনন মৌসুমেও পর্যাপ্ত ডিম ছেড়েছে মা ইলিশ, যা 37.39 কোটি জাটকা যুক্ত হয়েছে। গত অক্টোবরের নিষেধাজ্ঞার 22 দিনের আগেও পরে গত কিছুদিন আগেও সাগর মোহনা এবং ইলিশ বিচরণ করে এমন নদ নদীর 7,350 কিলোমিটার এলাকার 60টি পয়েন্টে নমুনা সংগ্রহ করেন গবেষকরা। তাতেই আশার আলো দেখছেন তারা। তবে নভেম্বর থেকে জুন এই 8 মাস জাটকা সংরক্ষণ করা গেলে ইলিশের উৎপাদন অব্যাহত থাকবে, এমনটা দাবি করছেন গবেষণা দলের প্রধান এই মৎস্য বিজ্ঞানী। জাটকার সংরক্ষণ এবং সুরক্ষা দিতে পারলে আগামী বছরগুলোতে কিন্তু আমরা 5.5 লক্ষ মেট্রিক টন বা তারও বেশি উৎপাদন লক্ষ্যমাত্রায় চলে যেতে পারবো। বিগত 4 দশক ধরে সরকারের ইলিশ রক্ষার নানা তোড়জোড়ের কারণে 67% উৎপাদন বেড়েছে, এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। Thai Aluminium. The better is now the best. ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে এবার কক্সবাজারে নেই কাঙ্ক্ষিত পর্যটক, তবে সামনের মৌসুমে ভিড় হবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সৈকতের নোনা জলে বাঁধ ভাঙ্গা উল্লাসে মাতোয়ারা পর্যটকরা, নীল সাগরের ঢেউয়ের ছন্দে ভাসছেন ভ্রমণ পিপাসুরা। তবে নতুন বছরকে বরণ করে নিতে এবার কাঙ্ক্ষিত পর্যটক আসেননি বলে জানান ব্যবসায়ীরা। 3 দিনের শোক দিবসের জন্য ছিল না তেমন কোনো আয়োজনও। স্বল্প সংখ্যক মানুষ ভিড় করেছেন বালিয়াড়িতে, প্রিয়জনকে সঙ্গে নিয়ে উপভোগ করছেন সময়, বন্দী হচ্ছেন স্মৃতির ফ্রেমে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেশের শোকাবহ যে অবস্থা, তার কারণে পর্যটক একটু কম ছিল। সাগর বরাবরই সুন্দর, প্রতিবারই আসি, প্রতিবারই হচ্ছে গিয়ে ভিন্ন অনুভূতি হয়, ভিন্ন অভিজ্ঞতা হয়। টুরিস্টদের স্বার্থে নিরাপত্তা আরো জোরদার করতে হবে। পর্যটকদের নিরাপত্তায় সৈকতে রয়েছে অর্ধশতাধিক লাইফগার্ড কর্মী, পাশাপাশি বালিয়াড়ি ও পর্যটন স্পটে দায়িত্ব পালন করছেন ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের সদস্যরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
সাপ্তাহিক ছুটিতে খাগড়াছড়ির পাহাড়ে পাহাড়ে বাড়ছে পর্যটকের সমাগম। এতে খুশি হোটেল মোটেল সহ পর্যটন ব্যবসায়ীরা। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। জিতেন বড়ুয়ার তথ্য ছবি নিয়ে রিপোর্ট। পাহাড়, অরণ্য, ঝিরি, ঝর্ণা নিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়ি। শীত মৌসুমে পাহাড়ের আবহাওয়া ভ্রমণ উপযোগী হওয়ায় বেড়েছে পর্যটক সমাগম। আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিসাং ঝর্ণা সহ বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে ভিড় করছেন পর্যটকরা। পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ পর্যটক। আলুটিলা পার্কটাতে অনেকবার আসছি, আজকেও আসছি, ভালো লাগতেছে। ঠান্ডা ঠান্ডা একটা ভাব, সুন্দর প্রাকৃতিক ভিউ, এটা অনেক ভালো লাগতেছে। এবং আমরা আসলে অফিস থেকে কলিগরা মিলে প্রায় আমরা 20 জনের মতো আসছি। তো দেখতে খুব সুন্দর, সেই জন্যই বারে বারে এখানে আসি। আলুটিলা গুহা, তারপরে যে হর্টিকালচার পার্ক, প্রত্যেকটাই খুব সাজানো গোছানো। ঝুলন্ত ব্রিজে ঘোরাঘুরি করলাম, অনেক ভালো লাগছে। ডেভেলপমেন্টের দিকটা যদি চিন্তা করি আর একটু বেটার হলে দেন টুরিস্টরা এসে আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। পর্যটক বাড়াই খুশি হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। টুরিস্টদের সমাগম চোখে পড়ার মতো। তো আমাদের ব্যবসাটা নাও চলতেছে মোটামুটি। বেচা বিক্রি আগের থেকে অনেক ভালো হচ্ছে। আমরা আস্তে আস্তে যে প্রতিকূল পরিস্থিতি হচ্ছে কাটিয়ে উঠতেছি। প্রতিটি পর্যটন কেন্দ্রে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে টুরিস্ট পুলিশ। কোথাও যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেই জন্য আমরা পর্যাপ্ত নিরাপত্তা দেব। পাশাপাশি জেলা পুলিশও সেখানে নিরাপত্তা নিশ্চিত করেছে। তবে আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে পারি যে টুরিস্ট পুলিশ সবসময় টুরিস্টদেরকে সার্বিক নিরাপত্তার জন্য প্রস্তুত রয়েছে। খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রে সাপ্তাহিক ছুটিতে 5 থেকে 8,000 পর্যটকের সমাগম হয়। সময় সংবাদ, খাগড়াছড়ি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সরাসরি যাচ্ছে সেখানে। দেশের সবচাইতে পুরাতন বাণিজ্য মেলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ 30 বছর পূর্ণ হতে যাচ্ছে। আজ এই মেলার 30তম সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠান যা দেশের ব্যবসা বাণিজ্যের ইতিহাসের একটি মাইল ফলক। বাণিজ্য মেলা নিছক পণ্যের প্রদর্শনী নয়, এটি বাংলাদেশের নতুন নতুন উদ্যোগ, উদ্ভাবন, বাণিজ্যিক উন্নয়নের প্রদর্শনী। আমি এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাদের সাথে যোগদানকারী সকল স্থানীয় আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের আন্তরিক স্বাগত জানাই। সুধীমণ্ডলী, বাংলাদেশ আজ বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশীদার। আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের উদ্দেশ্য হল রপ্তানি পণ্যের উন্নয়ন, বহির্মুখীকরণ, নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশ ও বাজার সংযোগ, অর্থনৈতিক কূটনৈতিক জোরদার, আন্তর্জাতিক সহযোগিতার সম্প্রসারণ এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি উন্নয়নে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। এসব মেলার মাধ্যমে বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ শক্তিশালী হয় এবং দেশের সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দীর্ঘদিন ধরে এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে যা পণ্যের উৎপাদককে ভোক্তার সঙ্গে, উদ্যোক্তাকে বিনিয়োগকারীর সঙ্গে এবং বাংলাদেশকে বিশ্ব বাজারের সঙ্গে সংযুক্ত করে চলছে। এই মেলা বাণিজ্য, শিল্প এবং অর্থনৈতিক উন্নয়নে আমাদের অগ্রগতিকে প্রতিফলিত করে এবং ঐতিহ্যবাহী হস্তশিল্প থেকে আধুনিক প্রযুক্তি চালিত পণ্য উৎপাদন, বহুমুখীকরণ আমাদের সক্ষমতাকে প্রদর্শন করে। এলডিসি গ্র্যাজুয়েশনের পরবর্তী সময়ে দেশের রপ্তানি বাণিজ্যের অগ্রগতি বজায় রাখার লক্ষ্যে পণ্যের উন্নয়ন, বৈচিত্র্যায়ন ও নতুন নতুন বাজার অন্বেষণের উপযুক্ত কৌশল হিসেবে গত 1 থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত এই ভেন্যুতেই এই আয়োজক সংস্থার উদ্যোগে প্রথমবারের মতো গ্লোবাল সোর্সিং এক্সপো 2025 ঢাকা শিরোনামে একটি আন্তর্জাতিক সোর্সিং ফেয়ারের আয়োজন করা হয়। এর মাধ্যমে দেশি বিদেশি পর্যটক, দর্শনার্থী, আমদানিকারকদের নিকট দেশের উৎপাদন, রপ্তানি সক্ষমতার বিশেষ পরিচিতির পথ সুগম হয়েছে। বছরে এক বা একাধিক এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। সুধীমণ্ডলী,
প্রিয়জনের সঙ্গে অসাধারণ মুহূর্ত তৈরি করতে আবার শুরু হয়েছে ব্যাকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল। শুক্রবার চট্টগ্রামের সিআরবি মাঠে 2 দিনব্যাপী নবম আসর শুরু হয়। অসাধারণ সব মুহূর্ত উপহার দিতে এই উৎসবের আয়োজন করেছে আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম বিস্কুট ব্র্যান্ড ব্যাকম্যানস, যেখানে থাকছে এক্সাইটিং সব ফান অ্যান্ড গেমস। শিশুদের জন্য রয়েছে বিশেষ আয়োজন। আকিজ বেকার্স লিমিটেডের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম তুষার জানান, ভোক্তাদের ভালো থাকার জন্য প্রয়োজন সুস্থ বিনোদন। সেই অসাধারণ কিছু মুহূর্ত তৈরি করতে এই আয়োজন। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। বাম্পার ফলনে শিমে ভরে গেছে নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি যাচ্ছে অন্য জেলায়, হচ্ছে রফতানিও। থোকায় থোকায় ঝুলছে শীতের সবজি শিম, ফুটেছে বাহারি রঙের ফুলও। নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর অঞ্চলে ধরা দিয়েছে কৃষকের সবুজ স্বপ্ন। অনুকূল আবহাওয়া আর সঠিক পরিচর্যা এবার ফলন হয়েছে বাম্পার। একা করে আমার 2 লাখ টাকার মতন খরচ, আমার আল্লাহ দিলে আশা করি বেচা নামবে 3 থেকে 3.5 লাখ টাকা। নোয়াখালীর সুবর্ণচরের কৃষকরা ধানের বদলে সিম চাষ করে ধানের পরিবর্তে 10 গুণ লাভবান হচ্ছে। সুবর্ণচরের এই শিম যায় বিদেশেও। এজন্য স্থানীয় 3টি পণ্য সংগ্রহ কেন্দ্রের মাধ্যমে কৃষকের কাছ থেকে শিম সংগ্রহ করা হয়। কৃষক ও পাইকারদের দাবি, সঠিক বিপণন ব্যবস্থা নিশ্চিত হলে সুবর্ণচরের মোহাম্মদপুরের এই শিম কেবল কৃষকের মুখেই হাসি ফোটাবে না, দেশের কৃষি অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা। ন্যায্য মূল্যটা আমরা পাই না, নদীর ভাঙার কারণে কোনো গাড়ি ঘোড়া আসতে অসুবিধা। গাড়িপত্র না, আমরা ন্যায্য মূল্য পাইতেছি না, ন্যায্য দামটা পাইতেছি না। কোনো অফিসার কৃষি অফিসার নিয়ে না। স্থানীয় কৃষি বিভাগ বলছে, সার্বক্ষণিক উন্নত বীজ প্রযুক্তির সহায়তা দিতে প্রস্তুত তারা। এখানে সিমের ব্যাপক সম্ভাবনা আছে। আমরা ভবিষ্যতে কৃষকদের যাতে আরও টেকনোলজির সাপোর্ট এবং গ্যাপ পদ্ধতি অনুসরণ করে যাতে তারা বিদেশে রপ্তানি করতে পারে, এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে সার্বিক সহযোগিতা করবে। চলতি মৌসুমে মোহাম্মদপুর অঞ্চলে প্রায় 5200 হেক্টর জমিতে শিম চাষ করা হয়েছে। সময় সংবাদ, নোয়াখালী। বিশ্ববাজারে চাহিদার তুলনায় উৎপাদন বেশির প্রভাব পড়েছে ভোজ্য তেলের বাজারে। কমেছে সয়াবিন বীজ, পাম তেল ও ক্যানোলার দর, তবে ঊর্ধ্বমুখী সূর্যমুখী তেলের দাম। প্রত্যাশার চেয়ে কমেছে মার্কিন পণ্য রফতানি। এর ওপর ব্রাজিলের অনুকূল আবহাওয়ার কারণে গেল মৌসুমের তুলনায় 17 কোটি টন বেশি উৎপাদন হয়েছে সয়াবিন বীজ, ফলে নিম্নমুখী ভোজ্য তেলের বাজার। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, মাস ব্যবধানে 7.73% কমেছে সয়াবিন বীজের দাম। একদিনেই 2 সেন্ট কমে প্রতি বুশেল অপরিশোধিত সয়াবিন বিক্রি হচ্ছে $10.29। এদিকে গেল বছরের ডিসেম্বরে মালয়েশিয়া থেকে পাম তেলের রফতানি কমেছে প্রায় 6%, আর এতে নতুন বছরের শুরুতেই কমেছে এই তেলের দর। এক মাসে 4% কমে শনিবার প্রতি মেট্রিক টন পাম তেল বিক্রি হয়েছে $984.21। নিম্নমুখী ক্যানোলার দাম, এক মাসে 6% কমে প্রতি টন ক্যানোলা বিক্রি হচ্ছে $430। তবে ঊর্ধ্বমুখী সূর্য তেলের দর, মাস ব্যবধানে প্রায় 1% বেড়ে শনিবার প্রতি টন এই তেল বিক্রি হয়েছে $1605। অন্তরা সেন, সময় সংবাদ। বাণিজ্য। $230 কোটি বেশি বিনিয়োগে বিশ্বের বৃহত্তম কার্গো টার্মিনাল তৈরি করবে টার্কিশ এয়ারলাইন্স। স্থানীয় সময় শুক্রবার বিশ্বের সবচেয়ে বড় কার্গো টার্মিনাল ও ইন ফ্লাইট ক্যাটারিং সুবিধা নির্মাণের ঘোষণা দিয়েছে টার্কিশ এয়ারলাইন্স। প্রকল্পের নির্দিষ্ট স্থান জানানো না হলেও দেশটির বাণিজ্যিক রাজধানী ইস্তাম্বুলেই এটি হওয়ার সম্ভাবনা বেশি। এই প্রকল্প বাস্তবায়িত হলে 26,000 নতুন কর্মসংস্থান তৈরি হবে। এয়ারলাইন্সটি বছরে প্রায় 20 লাখ টন কার্গো পরিবহন করে। সংস্থাটি সিইও জানান, 2033 সালের মধ্যে 813টি উড়োজাহাজের বহর নিয়ে টার্কিশ এয়ারলাইন্স বিশ্বসেরা 5 এয়ারলাইন্সের একটিতে পরিণত হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পর্দা উঠল মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। উদ্বোধন করলেন বাণিজ্য উপদেষ্টা। মেলা প্রাঙ্গণে নিষিদ্ধ সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার, প্রবেশ মূল্য $50 টাকা। 14টি নতুন বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত চূড়ান্ত। বিমান বাংলাদেশের ব্যয় হবে প্রায় 35,000 কোটি টাকা। বহরে যুক্ত হবে 2031 থেকে 2035 সালের মধ্যে লাভজনক রুট প্ল্যানের তাগিদ। এবং এবার প্রজনন মৌসুমে মিলেছে 37,000 কোটির বেশি জাটকা। দাবি মৎস্য গবেষণা ইনস্টিটিউটের। নিধন ঠেকাতে পারলে ব্যাপক উৎপাদন হবে ইলিশের, দাম নাগালে থাকার প্রত্যাশা।
এই ছিল এ সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ রোজা। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।